can I ask your name? आपका नाम क्या है? आपको उम्र कितना है? আমার নাম গোপাল চন্দ্র মুখার্জি আর উমর হচ্ছে 83. Everywhere I go in Calcutta, people know your name. How are you so famous? মানে উনি অনেক জায়গায় আপনার নাম শুনেছেন, আপনি কি করে এত বিখ্যাত হলেন সেটা জানতে চাইছি। বিখ্যাতের কিছু নয়, দ্যাট টাইম মানে সেই সময় একটা কমন ডেঞ্জার এসেছিল। তখন কিছু ইয়ং ছেলে আমার সিকিউর করা ছিল 42 আন্দোলনের সময়। 42 আন্দোলনের সময় আমার সিকিউর করা ছিল। তাদেরকে ডেকে বললাম যে এই তো কমন ডেঞ্জার একটা সামনে এসেছে, এটাকে কি করে ফেস করা হবে। বলে তার জন্য কি হয়েছে, আমরা লড়ব। এবং বহু ছেলে তারা ভয়তে বাইরে 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন যেটা হবে বা হতে চলেছে, তার আগে 3বার থার্ড টাইম কমিশন এসেছে ইংল্যান্ড থেকে। কমিশন এসে ফিরে গেছে, এরা দেশ ভাগ করতে রাজি হয়নি লিডাররা। একটু বলেনি, আপনি যতটা বললেন একটু বলেনি, তা নইলে ভুলে যাবো। Actually, it's not that I was very famous, but I had secured few boys during the 1942 movement to support the 1942 movement. But at that time in 1946, we faced a common danger. So I told my boys that a common danger has come. So how to solve that? They said that we will fight back. And it was a terrible time. And even young boys of that time, they were afraid to go out on the streets. And before the 1946 Direct Action Day, Commission came from England at least 3 times with this idea of dividing Bengal, with the partition of India. But the leaders were not ready to accept the partition of India till then. তারপরে লাস্টে গান্ধীজিও এর বিরুদ্ধে ছিল। গান্ধীজি রাজি হয়নি দেশ ভাগ করতে। তখন নেতাজি আইনের লড়তে লড়তে এখানে এসেছে, ইম্ফলে এসেছে। তোমরা দেশ ভাগ করো না, আমি পৌঁছচ্ছি, আমরা ফাইট করব, আমরা লড়ব। তারপরে তখন গান্ধীজিকে ওভারটেক করে, মানে ওর কথা গ্রাহ্য না করে, তখন ওরা বললো আমরা বহু জেল খেটেছি, বহু কিছু করেছি, লিডারদের মধ্যে সব। তখনকার দেশে যারা কংগ্রেসি লিডার ছিল, বহু জেল খেটেছি, অনেক কিছু কষ্ট করেছি, এখন আমাদের কিছু আরাম করা দরকার বলে ওকে বাদ দিয়ে এতে রাজি হয়ে গেল। লেডি মাউন্টব্যাটেন এসে জওহরলালকে রাজি করালো। Even Gandhiji was opposed to this partition of India, and at that time Netaji was fighting with his INA, and he had come to Imphal, and he even told the Bengalis that do not agree to this idea of partition, and I am coming and we will fight together. But the Congress leaders at that time, they did not want to listen to Gandhiji. Even they bypassed Gandhiji, and they said that we have had enough and we will agree to this. And Lady Mountbatten came, and she played a key role in Nehru's approval. You were close to Dr. B.C. Roy, is that correct? Yes. আপনি কি ডাক্তার বিসি রায়ের ঘনিষ্ঠ ছিলেন? হ্যাঁ, ডাক্তার বিসি রায়ের ঘনিষ্ঠ আমি ছিলাম। So you were a Congresswala?
আপনি কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন? আমি কোনো পার্টির নয়, আমি মানুষকে সাহায্য করি। আমি কোনো পার্টি করি না, কোনো পার্টিতে নেই। মানুষ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ায়। আমার কোনো পার্টি নেই, কোনো পার্টি মেম্বারও নেই। I did not do any party politics. I did not belong to any particular party. I was basically trying to help people who were in danger. Whenever they needed my help, I just went and stood beside them. I still do not have, I never had any membership of any political party. What did you and your boys do to help Hindus in the Great Calcutta killing? 16 আগস্টে যখন গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলো, তখন আপনি এবং আপনার যে ছেলেরা তারা হিন্দুদের সাহায্য করার জন্য কি করেছিলেন? 16ই আগস্টে আমার মিট শপ আছে কলেজ স্ট্রিটে, ওই অনুকূল মুখার্জির পাঠার দোকান, মাংসের দোকান, মেডিকেল কলেজে উল্টো দিকে। হ্যাঁ, ওইখানে আমি সকাল থেকে গিয়ে বসে আছি। আর কিছু সংখ্যক ভলেন্টিয়ার, লীগের ভলেন্টিয়ার বড় বড় লাঠি নিয়ে মার্চ করছি আপ টু বউবাজার মোড় টু হ্যারিসন রোড। আর স্লোগান হচ্ছে লড়কে লেগা পাকিস্তান। এইটা শুনছি। তারপরে শুনতে শুনতে খবর এলো যে বেলেঘাটাতে দুটো গোয়ালাকে কেটে ফেলেছে। বেলেঘাটা ব্রিজের ওপর। সেই শুনে বউবাজারের মোড়ে রাইট, মানে হিন্দু মুসলমানের লড়াই শুরু হয়ে গেছে। দোকান বন্ধ করে দিলাম, দিয়ে আমি বেরোলাম। সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে যেসব ছেলেরা আছে তাদের ডাক দিলাম। তারা এসে বললো যে এটাকে থামাতে হবে। On that day, on the 16th August, I have a meat shop on College Street near the medical college. I was sitting there in the shop, and some of the Muslim League volunteers with sticks in their hand, they were marching on the streets up and down, and they were giving the slogan of Larke Lenge Pakistan. Then the news started coming in. Which means Larke Lenge Pakistan means we will win over Pakistan by fighting. So and then news started pouring in. We came to know that 2 milkmen, Goalas, they were killed and they were beheaded in Beleghata. By that time, the riot between Hindus and Muslims started on Bobazar. And I closed my shop and I came out and I informed my boys. I called all my boys in the central Calcutta and we said that we must stop this. We have to stop this. তার কারণ হচ্ছে ওটা হিন্দু এরিয়া বেশি, মুসলিম কম। যাতে এটা না হয় সেই জন্যে আমি এটা চেষ্টা করেছি যে এটাকে স্টপ করো, এই লড়াই হওয়া উচিত না। হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি, এই লড়াই হওয়া উচিত না, এটাকে স্টপ করো। আচ্ছা, তারপরে ওখানে বেলা 3টে অবধি আমি রাউন্ড দিয়েছি, থামিয়ে বেরিয়ে এসেছি। তখন লুটতরাজের টেন্ডেন্সিটা একটু বেশি। আমি বললাম, দেখো কোনো জিনিস লুটতরাজ করো না তোমরা, যাতে মারামারি না হয়, লোক জখম না হয়, খুন টুন না হয়, তার জন্য চেষ্টা করো, এটাকে থামাতেই হবে। Because that particular area, it was Hindu populated area. There were few Muslims there. Muslims are minorities. So I told my boys, we have to stop this. And till about 3 in the afternoon, I was moving around in that road. There were tendencies of looting in that area.
So I told everyone not to do that, and I also said that people should make effort so that there is no riot takes place at that time, and we have to stop it at any cost. আমি ওখানে থাকার সময় আমার এই লোকালিটি থেকে খবর গেল যে এখানে অ্যাটাক করেছে চান্নির মুসলমানরা। এখানে মুসলিম এরিয়া একটা আছে। তখন আমি বললাম তোমরা এখানে দায়িত্ব নিয়ে থাকো, আমি আমার লোকালিটি মানে আমার পাড়ায় কি হচ্ছে আমি সেটা দেখি, এবং সেখানেও থামাতে হবে। তার কারণ আমার এইখানে কয়েকটা বাড়ি আছে, একটা বাড়িতে একটা মুসলিম মেস ছিল, তাতে 350-400 মুসলমান এই চান্নিবাজারের কর্মচারী তারা কাজ করতো। 32-এর এক মলঙ্গা লেন, ওই বাড়িটাতে ভর্তি মুসলমান। তার পাশে একটা বাড়ি ছিল সালভেশন আর্মির, সে বাড়িটাও খালি ছিল, তাতেও ভর্তি মুসলমান। এমন যে এত মুসলমান ওখানে রয়েছে, ওদেরকে সেভ করতে হবে। আমি সিধে এখানে চলে আসি। So in the meantime, news came from an area that the Muslims from Chandni Chowk area, which is next locality of this area, they have come and attacked this area. So I told my boys that you be here, I'll go and see what is happening. There was one house in our locality where almost 32 Muslim workers basically who are working in the shops in Chandni Chowk, they were living in that house, 32/1 Molonga Lane, and the next building which was owned by the Salvation Army, lots of Muslims also used to stay there. So I thought that if violence starts here, there will be massacre, so I came to see what can be done about it. তারপরে এসেই দেখি যে আমার বাড়ির সামনে কিছু কাঁচা জোগাড় করে আগুন লাগিয়ে দিয়েছে দরজার সামনে, দরজা বন্ধ। বাড়ির মেয়েরা সব ভেতরে আছে, আর সামনে একটা পানের দোকান ছিল, সেইটা ভেঙে লুট করছে। তারপরে আমার হাতে একখানা শর্ট ছিল, সেই শর্টটা দিয়ে যে লুটেরা ছিল তাকে একটা কোপ দিই, সে কাটা পড়ে। তারপরে কাঠের পিলার ছিল, পিলার লেগে শর্টটা ভেঙে গেল। তখন এক গাছা স্টিক নিয়ে তাদের তাড়া করে পালিয়ে যায়। So by the time I reached my locality, I saw that these people, they have gathered some rubbish in front of the door of my house. The door was closed and the women were inside, and they have started a fire in that rubbish. And there was a pawn shop just opposite to my house. People were looting. Some people were looting that pawn shop. So I had a sword in my hand. So I just killed one person with that sword. And by that time, the sword also hit the next lamppost, and the sword broke down. Then I took up one stick and I sort of chased them away. So আরো লোকেরাও ইট পাটকেল লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়তে ওরা চলে গেল। Other people from the locality also came out with brickbats and stones and sticks. So all these people who were looting this shop, so they fled away. Basically, your gang was involved in leading the fight back against the Muslims. আপনারাই কি, আপনার এবং আপনাদের ছেলেরাই, তারাই কি এই যে মুসলিমদের যে আক্রমণ সেটাকে প্রতিহতর কাজে মূলত যুক্ত ছিলেন? ফার্স্টে প্রথমে আমরা মারামারিটাকে পছন্দ করিনি। ইভেন 3টে থেকে 4টে-5টা অবধি এই হলো। তারপরে কিছু মুসলিম বন্ধু আমার ছিল, তাদেরকে ডেকে নিয়ে কথা বলছি যে আমার এখানে আমার এরিয়ায় কিছু গন্ডগোল করো না,
কিছু গন্ডগোল করো না, এখানে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই আছি থাকবো, যেখানে গন্ডগোল হচ্ছে হোক। ইন দি মিন টাইম কোরিয়ার দিক থেকে একটা গ্রুপ তাসা বাজিয়ে এসে ময়দানের মধ্যে ঢুকেছে। আমি ওদেরকে ডাকলাম, ডেকে বললুম এদেরকে প্রতিরোধ করো, বাধা দাও, যে গন্ডগোল কোনো করো না, তোমরা ফিরে যাও। Initially we tried to stop the riot, but we had to fight back, and it was happening between 3 to 5 when we chased these people, the rioters, away. I also had some Muslim friends. I called them and said that we had been living as neighbors for quite few years. We should not fight here. Let the violence take place wherever it is taking place. By this time, a group of Muslims from Korea region, they came with some band, and they just entered this park. So I told these friends, Wellington Square, this park, and I told these Muslim friends that you go ahead and stop them. Wait a minute. You say you, after failing to stop the riots, you and your boys fought back. How did you fight, and who did you fight? প্রথমে যখন আপনারা এটা থামানোর চেষ্টা করলেন এবং তারপরে যখন আক্রমণ এলো, তখন আপনারা কিভাবে প্রতিহত করলেন? আচ্ছা, সেই দিন তো সন্ধ্যা হয়ে গেল, রাত্রির হয়ে গেল, যে যার ঘরে ঢুকে গেল, চলে গেল। চিন্তা রইল মাথায় যে এতগুলো মুসলমান আমার এরিয়ায় রয়েছে, কখন কে গন্ডগোল করবে, কি করবে। তখন ওদেরকে রেস্কিউ করে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ওদেরকে ছেলেদের গার্ড দিয়ে বউবাজার থানা, নিয়ার কাছেই ওই বউবাজার থানায় পাঠিয়ে দিই। আর ওদিক থেকে জানবাজার থেকে যত হিন্দুস্তানি, গোয়ালা ইত্যাদি, তারা ওই লাঠি ফাটি যা হয় নিয়ে আস্তে আস্তে তারাও রেস্কিউ হয়ে আমাদের এই মহল্লায় ঢুকেছে, হিন্দু এরিয়া। আমি দেখলাম যে এখানে এদেরকে রাখা স্থির নয়, ঠিক নয়, তো এদেরকে নিয়ে রেস্কিউ করে বউবাজার থানায় পাঠিয়ে দিই। So it went on till night like that, and there were those Muslims who were living in this area. So at night I thought that they might be in danger. So I sent my boys as guards, and they were sent to Bobazar police station, which was nearby, close by. So practically they were rescued by our boys, and they were sent to the police station. By this time, the Hindustani, the Gwalas, the milkmen, they also started coming in to this area from Janbazar area. Since they thought that this is the safe area, so they also started coming in with arms in their hand, the sticks and rods, everything. They started coming into our area. তারপরে নেক্সট টাইম ফের ওরা প্রসেশন করে তাসা বাজিয়ে সন্ধ্যেবেলা আবার আসছে। তখন এখানে সবে লড়াই বন্ধ হয়েছে। সেই সময় এখানে এআরপি ছিল, সিভিক গার্ড ছিল, তাতে কিছু মুসলিম ছেলে ছিল, তাদের সাথে আমার বহুত বন্ধুত্ব। তাদেরকে ডাকলাম, ডেকে বললাম যে এই যে ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে, ফার্দার ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে, সেই জমায়েতটাকে বুঝিয়ে বলো যে চলে যাও, তোমরা এটা ইয়ে করো না, প্রসিড করতে দিও না। তখন আমার কাছে দুটো 4-5 পিস্তল আমেরিকান সাঁটানো কোমরে, আমি, কারণ বলা যায় না তো কি করবে না করবে, দুটো পিস্তল আমার দুপাশে সাঁটানো, আমি ওই লোডেড, আমি
ভেতরে যে গেছি, আর আমাকে সব আমাদের লোকাল ছেলেরা বলছে দাদা যাবেন না, বেশি যাবেন না। তা সত্ত্বেও আমি গেছি। যেতে আমার সঙ্গে অনেক ছেলে গেছে, তারা ওয়াচ করছে যে আমাকে ঘিরছে। তখন তারপর আমিও লক্ষ্য করলাম যে আমাদের কথা শুনছে না, উল্টে ওরা সারাউন্ডিং ঘিরছে। তখন দেখলাম আমি গুলি চালাতে পারতাম, কিন্তু একটা লাইফের দাম আছে। একটা লাইফ নিতে বেশিক্ষণ যায় না, একটা লাইফকে তো বাঁচাতে অনেক সময় লাগে। আমি সিধে কাওয়ার্ডের মতন পালিয়ে গেলাম। আমি মানে মার্ডার বা লোকজন যাতে না মরে, যার জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করে 3 নম্বর বাড়ি গেট বন্ধ ছিল, মানে এত জোর ধাক্কা মেরেছে, একটা হালকা চেন ছিল ছিঁড়ে গেছে। আমি ভেতর দিয়ে ওপরে পাঁচিল ছিল, পাঁচিল টপকে অকুদত্ত লেন দিয়ে এসকেপ করি। So the next day, the Muslim groups from the other area, they started coming in big processions. They entered this park. So there's some Muslim boys who were there as ARP guards here. So they were also a very good friend of mine. So I told them that you better go ahead and tell them not to proceed further. That time I had 2 pistols with me, 2 American pistols with me loaded. So I also went inside the park. Though my boys here and the locality, the people of the locality, they asked me not to go inside. They thought that I would be in danger. Some people also came with me. As I entered, I saw that they have started, they did not listen to us, listen to our logic. So they started surrounding me. I could have started firing, but to take a life, it's very easy to take a life than to give a life. So I did not want to start a fight there. I did not want to kill a man there, any person there. So I came back. I just broke open the door of one of the houses here. I went inside. I jumped over the wall, and I came back to this area. I basically fled back from that area. তারপরে চ্যাপ্টার হচ্ছে ওদেরকে রাত্রিবেলা রাতারাতি সরিয়ে দেওয়া হলো। এদেরকে ভেতরে একটা মাঠ আছে, বড় পার্ক আছে 2টো, ওদের জায়গা দিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া ওরা নিজেরা ব্যবস্থা করছে। এখানকার লোকাল ওই যে মিছিল যেটা এলো, তারপরে ওরা কি করলো? যারা যে ওয়েলিংটন স্কয়ারে ঢুকলো, তারপরে ওরা কি হলো? তারপরে ওই ইট পাটকেল ছোঁড়াছড়ি করতে করতে পালিয়ে গেল। তারপর থেকে আর ওরা এদিকে আসেনি। এবং আমার আইডিয়া ছিল না যে লড়কে লেগা পাকিস্তান, এই কথাটার ভাষা হচ্ছে লড়াই করব, কিন্তু যেই লাইফের বিনিময় যেই ছিনিমিনি খেলা হবে, এই জিনিসটা আমার আইডিয়ার বাইরে ছিল। যে একটা মানুষকে গুলি করে মারতে হবে। And that crowd which gathered in the park gradually dispersed after a round of brick batting, and at that time it was beyond my idea that when these people, they were giving this slogan of Larke Lenge Pakistan, I thought that they will have their movement, they will fight, but I did not think that the whole movement will turn into such a bloody riot. But during those days of riots, how many people did you kill? How many people did your boys kill? How vicious did it become? আপনাদের এই লড়াইয়ের মধ্যে মানে আপনাদের গোষ্ঠীর হাতে কত মানুষ মারা গেছে, এরকম কোনো কিছু আন্দাজ আছে? সেটা পরে। আচ্ছা, আপনারা কি প্রস্তুত ছিলেন 16 তারিখে যে এই ধরনের একটা আক্রমণ আসতে পারে, সেই বিষয়ে কি কোনো আপনারা প্রস্তুত ছিলেন? তার নজির হচ্ছে
হরেন ঘোষ মার্ডার। এইটা পড়লে সব বুঝতে পারবে। আপনি এই ঘটনাটা একটু বলুন, তা আপনার মুখ থেকে বলুন। এটা তো আমরা পড়ে নেবো, কিন্তু রেডিওর জন্য আপনি একটু বলুন ঘটনা। তারপরে খবর পেলাম যে এই হরেন ঘোষ মহাশয় আমাদের এই লোকালিটিতে থাকতেন, 39 মদন বড়ালের। হরেন ঘোষ মহাশয় সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। উদয় শঙ্কর, অমলা শঙ্কর, যত বড় ডান্সার আর্টিস্ট, তাদের লিয়েশন করে দিয়েছিলেন বেঙ্গলে। এই অবস্থায় তিনি কাজ করতেন। তার অফিস ছিল ওয়াসেল মোল্লার দোতলা। সেখান থেকে এদের প্ল্যানটা ফাঁস হয়ে যায়। সারোয়ার্দী তখনকার চিফ মিনিস্টার। সারোয়ার্দী ওই বাড়িতে এক বাইজির কাছে যেত, আর হরেন ঘোষ তার পাশের ফ্ল্যাটে তার অফিস ছিল। তো হঠাৎ এই দেশ ভাগ হবার একটা প্ল্যান কি হবে সেইটা নিয়ে ওরা নেশার ঘোরে ফেলে চলে গেছে। সেই কাগজটা ওকে দেখালে, কি কোনো দরকারি কাগজ, বাইজি ইংরেজি তো বোঝে না, বাইজি কোনো দরকারি কাগজ, এটা দেখুন। সেই প্ল্যানটা দেখে বললো এ বাজে কাগজ বলে ওয়েস্ট পেপার পাশ থেকে ফেলে দিল। বাইজি চলে গেল, ওর ঘর থেকে চলে যাবার পর খানিকটা বাদে ওই প্ল্যানটাকে তুলে নিয়ে সিধে বেরিয়ে এখানে আসে যে এই প্ল্যানটা হচ্ছে গঙ্গার ওপারে হিন্দুস্তান থাকবে, গঙ্গার এপার থেকে সবটা পাকিস্তান হবে, পশ্চিমবঙ্গ পুরো এলাকা, মানে মুর্শিদাবাদ ও গঙ্গার ওপারে থাকবে হিন্দুস্তান, এপারে থাকবে পাকিস্তান। এই প্ল্যান ওতে লেখা ছিল। সেই Yeah, a lot of murder took place at that time, but I'll talk about that later. Then I asked him that were you prepared on the 16th August of any such incident? He said that there are evidences that there was one gentleman called Horen Ghosh, who was basically impresario and was involved with these cultural troops. In fact, he worked with Amala Shankar and Uday Shankar and all these people. He had his office near Chandni Chowk on Wachal Mulla building. So Suravadi used to visit a Baiji in that particular building. So they planned the whole thing in that Baiji's place, and after leaving that place, they left all their papers there. So this Baiji came to Horen Ghosh and showed him all these papers and wanted to know whether these are important papers. So after seeing those papers, he understood that these are a vicious plan is going on. So he just pretended that these are not important papers and threw them on the waste basket. And after the Baiji left, he retrieved the papers and came here and exposed the plan. The whole plan on their part, on the part of Suravadi, was that on the other side of the Ganga, হাওড়া ব্রিজ ভাঙা হবে, এটাও ছিল। And the plan included that the destruction of the Howrah Bridge through dynamite and the partition would take place on the line of the Ganges. On the other side, on the western side would be Hindustan and the eastern side would be Pakistan, including the whole of West Bengal now.
So he exposed that plan. So basically they were prepared. They were planning to do something on that day. তারপর কি স্যার? তারপরে বলুন ওই হরেন ঘোষে তারপরে যা হরেন ঘোষের কাছ থেকে এই খবরটুকুন পাই। উনি তো জওহরলালের কাছে ওই মানে দেশের লিডার তখন জওহরলালের কাছে ওটা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর চলে আসে। তখনও উনি অফিসে যেতেন। পাড়ার লোক বারণ করেছে যে আপনি অফিসে যাবেন না। লোকাল লোক আমরা সকলে বারণ করেছি যে আপনি অফিসে যাবেন না, অফিস শিফট করুন ওখান থেকে, আপনি অফিসে যাবেন না। না শুনে বলে আমার কে শত্রু আছে, আমার কেউ শত্রু নেই, আমি সাংস্কৃতিক নিয়ে থাকি, আমার কেউ শত্রু নেই। আফটার অল উনি মার্ডার হল এবং মার্ডার করে চাপারে করে টুকরো করে করে ব্যাগেতে লোড করে, তখন ইংলিশ এরিয়া ছিল, ফরেনার কিছু থাকতো ওদের ওই ইয়েতে, সব ব্যালকনি আছে, ব্যালকনি বলছি ওই বাগান সাজানো থাকে, ওই বাগানেতে একটা একটা করে বাক্সে এখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ছড়িয়ে দিই। After he exposed the plan, Horen Ghosh exposed the plan, the people in this area and even we requested him not to go to his office. But he said that I'm a man of the cultural world. I have no enemy who would do any harm to me. And after that he was murdered. And his body was cut into pieces and was thrown away in the Ferengi area, in the Park Street area. But when I talk to old police officers, they say there were 3 people who were big troublemakers in 46. They mention the names of Bambaya, Meena Peshwari and Gopal Mukherjee. So what did you and your boys do to annoy the police so much? পুরনো যে সমস্ত সেই সময়কার পুলিশের রেকর্ডগুলো, তার মধ্যে কয়েকজনের নাম আছে। তার মধ্যে একজন বোম্বাইয়া বলে বোম্বাইয়া ছিল, মিনা পেশোয়ারি, আপনার নামও সেখানে উল্লেখ রয়েছে। তো সেখানে আপনাদের ভূমিকাটা এক্স্যাক্টলি কি ছিল, সেই জন্য পুলিশের খাতাতে নাম দেন? তখন দেশকে বাঁচাতে হবে, পাকিস্তানে চলে যাবে, আরও নির্যাতন হবে, দেশকে বাঁচাতে হবে, এই চিন্তা করে আমি সব লোকাল ছেলেদের কল করে বললাম, দেখো মারছো বা মারবে, ওরাও যা করছে তোমরাও তাই করবে, তবে এখন দেখছি বর্বরতা দ্বারাই বর্বরতা দমন হবে। সুতরাং ওরা যদি কানে শোনো যে একটাকে মেরেছে, তোমরা 1 to 10 করবে, তোমরা 10টাকে মারবে, তবে এটা বন্ধ হবে। মারবে মানে আধমারা করবে না, একদম খতম করবে। Yes, of course, it was a very critical time for the country. The country had to be saved. We thought that if the whole area becomes Pakistan, there will be more torture and more repression. So I called all my boys and said that this is the time when you have to retaliate and you have to answer brutality with brutality. So if you come to know that 1 murder has taken place, you commit 10 murders. And it's not that half murder, I mean someone should not be injured, so they should be totally killed. So it should be, the ratio should be 1:10. That was my order to my boys. So how many people did you and your boys kill? আপনাদের এই ঘটনাবলিতে মোট কত? আমাদের ছেলে মারা গেছে। আপনাদের ছেলে বা অন্য পক্ষে, দুপক্ষে? সেটা আমার কাছে লিস্ট মানে এত গেছে, সেটা বলা সম্ভব না। এই জন্য আমরা তো কে কত মেরে এসেছে সে লিস্ট রাখিনি বা জানতে চাইনি। আমি এই অর্ডারটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আপনাদের পক্ষে কতজন মারা গেছে? আমাদের পক্ষে তা মারা গেছে
বিশেষ নয়, কেউ মানে 2-4টে। তার কারণ যারা মারবো বলে যায়, নিজেকে বাঁচিয়ে কাজ করে ফিরে আসে। So it's very difficult because we did not keep any score, and I gave them that order. So basically they were carrying out my order, and I asked him how many of your boys got killed. So there were few, 3-4, because someone who was committed with this mission, he would definitely go and save himself, do his duty, would come back. So my boys, not many of my boys got killed. How many of his boys got killed? 3-4. So how did you kill people? What did you use? Did you use guns or swords or spears? আপনাদের অস্ত্রশস্ত্র কি ছিল? আমাদের অস্ত্রশস্ত্র যখন আমরা ফাইটে নেমেছি, যে যেখান থেকে যা পেয়েছে, সে একখানা ছুরি কাটারি, তলোয়ার, হাতিয়ার, বন্দুক, পিস্তল, আর কিছু সিকিউর করা ছিল 42 মুভমেন্ট সময় কিছু কালেকশন ছিল। আর তারপরে আমেরিকান সোলজাররা, নিগ্রোরা, তারা আসতো, 250 টাকা দিলে একটা 4-5 পিস্তল, 100 কার্টুজ দিয়েছে। 1 বোতল হুইস্কি কিনে দিলে পরে একটা পিস্তল, একটা 100 কার্টুজ দিয়েছে। এইভাবে সিকিউর করছে। So basically people used all sorts of weapons. They had small knives, they had big choppers and sticks and rods, guns, pistols. We secured some weapon during the 1942 movement, to participate in the 1942 movement, and at that time during the Second World War the American army was also in Calcutta. The Negroes were here, and if you pay them 250 rupees they would give you 1 pistol and 100 cartridges. If you buy them 1 bottle of whiskey, they would give you 1 pistol and 100 cartridges. That way we secured all these weapons. All these weapons were used in these fights. And who were you killing? Were you killing Muslim gundas, Muslim gangs, or any Muslim you could find? আপনাদের প্রধান শত্রু কারা ছিলেন? যে কোনো মুসলমান নাকি মুসলমান যারা আক্রমণ করতে আসে? আক্রমণ করতে আসে। যারা আক্রমণ করতে এসে তাদের সাথে ফাইট করেছে। একটা রিস্কাওয়ালা কি একটা সওদা বিক্রি করতে যাচ্ছে, তাকে মেরে লাভটা কি? তারা তো রাজনীতি করে না। So basically it are the rioters who were fighting and who attacked us. Why should we kill one ordinary rickshawala or hawker on the street? They were not part of the politics. So basically people who attacked us and part of the politics, we fought them and we killed them. আক্রমণ করতে এসেছে তাদের প্রতিহত করবার জন্য ফায়ার করেছি। তারপরে আমরা পটাশ মোমচাল দিয়ে বোম মেরেছি। কিছু আমেরিকান গ্রেনেড সিকিউর করেছিল, মেরেছি। And basically the rioters, when we were attacked, so we fought them back. We prepared some country bombs. We also secured some American grenades from the American army, so we used that. আপনাদের বিরুদ্ধে পুলিশ কখনো কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে? বাবা, আমার তো অর্ডার ছিল শর্ট টু সাইড। আমার অর্ডার ছিল আমাকে মারবে শর্ট টু সাইড, আর আমি ক্যামোফ্লাইজ করব বলে এই আমার চুল দাড়ি। I asked him whether the police was the police after him and after his boys. So police almost tried to kill him they had the shoot to sight. Yeah. Oh, sorry. In fact, the police had the order to shoot me if I'm inside. So practically to camouflage myself, I grew beard and long hair. Is that why you were known as Gopal Bhatta? আপনার এই যে গোপাল পাঠা নামটা কি? মাংসের দোকান কাছে বলে, মিট শপ আছে বলে। Because I have a meat shop. Patha is goat in Bengali.
So he has meat shop. So that's why people call him as Gopal Pata. If your boys found a Muslim woman alone, would they misbehave? মুসলিম মহিলাদের সঙ্গে যদি আপনাদের ছেলেদের মানে কোনো এলাকার সঙ্গে যখন আক্রমণ হচ্ছে বা ইত্যাদি, তখন মুসলিম মহিলাদের প্রতি আপনার ছেলেদের কিরকম ব্যবহার ছিল? ঠিক, তার কারণ যদি তার চরিত্র নষ্ট হয় তার সব যাবে। সুতরাং চরিত্র নষ্ট করে একটা মেয়ে ছেলেকে চাই রাগে মারুক আর মারুক, মায়ের জাতের ওপর হাত দেওয়ার অর্ডার ছিল না। I had strict orders not to misbehave with women because basically we thought that the character is one person's character is very important. So by misbehaving with women, we couldn't have achieved anything. In fact, that person would be renegade. So I had strict orders not to misbehave with women or even kill women. মাতৃজাতি মেয়েদের ওপর অত্যাচার করা, সে হিন্দু হোক আর চাই মুসলমানই হোক, মারধর করা, রাবণ ধ্বংস হয়ে গেল। আমাদের ইতিহাসে রাবণ ধ্বংস হয়ে গেল সীতা হরণ করে। সুতরাং আমার স্ট্রিক্ট অর্ডার ছিল দুটো জিনিস, একটা ছিল কারোর লুট করবে না, আর একটা জিনিস হলো মেয়েদের ওপর মারধর করবে না বা অত্যাচার করবে। In fact, in our history, we have seen that by misbehaving with women, even Ravan was destroyed. So I had strict orders to my boys, two strict orders not to do. One was do not loot, another was do not misbehave with women. It sounds like you were running an army with yourself as the general. মানে আপনাদের কি প্রায় একটা সেনাবাহিনীর মতো এবং আপনি জেনারেল, এইভাবে কি আপনারা যুদ্ধ করছিলেন? যুদ্ধই জামা কাপড় পরে আর কি, তবে সেটা যা বলেন তার কারণ যেহেতু আমার আর সিকিউর করা ছিল ক্যালকাটা সুভাষ মায় কৈরালার সময় নেপাল থেকে শুদ্ধ আমার কাছে লোক এসেছে, আমি তাদের সাহায্য করেছি। Yes, if you may, you can call that it was an army, but we were all in plain clothes and fighting. But we had secured some arms, so everyone knew that we had some arms. Even Koirala had sent some of his men from Nepal to get some arms from me, and I helped him in giving him some arms. Are you proud of what you did? Do you think what you did in those riots was the right thing to do? আপনি সেই সময় যা আপনারা করেছেন সেটার জন্য কি আপনি গর্বিত বোধ করেন? আপনারা কি সেই ঘটনাগুলি যা ঘটেছে সেই সময়টা আপনাদের যে গর্বর কিছু নেই, আমার ডিউটি, আমার দায়িত্ব এইটাই ছিল যে অসহায়কে সাহায্য করা। So it's not a question of pride, it was basically duty. In fact, I thought that I have to help the people in distress, so I was doing that way. In fact, Gandhi even called him Gandhiji, so we can ask him about that. আরো একটা ঘটনা আছে, পাঠিয়েছিলেন সেটা পরে, আচ্ছা ওকে লেটার হি সেটা পরে, সেটা যখন সারাবাদ্দি এই দুর্দান্ত প্রতাপে এইভাবে এই ঠেলাওয়ালা রিস্কাওয়ালা এই সমস্ত হিন্দু তাদের মারে, এই মানে সারাবাদ্দির প্ল্যান অনুযায়ী সারাবাদ্দি রেগুলার যেত গান্ধী শিবিরে, আর যখন অ্যাকচুয়ালি গ্রেটার ক্যালকাটা কিল হলো তখন গান্ধীজি নোয়াখালীতে, তখন এখানে ছিলেন না। It was when Suravadi organized the Greater Calcutta killing, Gandhiji was not here, he was in Noakhali, and so it's basically repeated this. তারপরে আমরা একটা গ্রুপ ছেলে জিপে করে গিয়ে সারার দিকে অ্যাটেম্প করি, অ্যাটেম্পটা ফেল হয়। ওই ব্রিজ থেকে
বেলেঘাটা ব্রিজ, একটা রাস্তা শিবতলা সিধে চলে গেছে, আর একটা ট্যাংরার দিকে চলে গেছে, আর একটা বাঁ দিকে চলে গেছে বেলেঘাটা মেন রোডেতে। ওই মোড়ের মাথায় জিপখানা স্কিড করে ওপর থেকে রেল লাইনে পড়ে 3টে ছেলে মারা যায়। রেল লাইনে যেই বড় বড় অ্যাঙ্গেল পোতা ছিল ওইখানে গিয়ে জিপখানা উল্টে পড়ে, ওইখানে গেঁথে পড়ে 3টে ছেলে মারা যায়। Some of my boys even attempted to kill Suravadi. They were sent in a jeep as they were going towards Beleghata and they were crossing over the railway bridge. The jeep somehow lost control and skidded over and fell on the railway track, and 3 of my boys got killed. বেলেঘাটায় সারাবার দিকে অ্যাটেম্প করার সময় এইটা ঘটনাটা ঘটে। তারপরে সারাওয়ার্দী রেগুলার গান্ধীর সাথে দেখা করতে যেত, গান্ধী শিবিরে। কোথায়, সোদপুরে না বেলেঘাটায়? না, বেলেঘাটায়, বেলেঘাটা মিয়া বাগানে, ওই আলো ছায়া সিনেমাটার উল্টো দিকে গলির ভেতরে গিয়ে, ওটাকে বোধহয় রাজবাড়ি বলে, ওইখানে ছিলেন। বেলেঘাটা গান্ধী শিবির বলে যুগল ঘোষ ছিলেন ওখানে। যুগল ঘোষ, হ্যাঁ, ওনার সঙ্গে কালকে কথা বলেছি আমরা। যুগল ঘোষ বেঁচে আছে? বেঁচে আছে। রতন ঘোষ জানি। আচ্ছা, ফাইট করেছে বা যারা, তারপরেই গান্ধীজি অস্ত্র জমা দেওয়ার জন্যে এইসব রোস্তম ছেলেদের যারা মুসলিম এরিয়ায় ফাইট করেছে বা যারা রেজিস্ট করেছে, রায়টটাকে রেজিস্ট করেছে, তাদেরকে কল দিয়ে আর্মস জমা নিল। গান্ধীর কাছে আর্মস জমা দাও আর সার্টিফিকেট নাও। তো আমাকে ডেকে পাঠিয়েছিল 2বার, আমি যাইনি। 3বারের বার কংগ্রেস লিডাররা আমার কাছে আসে, গোপাল, মান ইজ্জত যাবে, তুমি কিছু যন্ত্রপাতি দেবে। যন্ত্রপাতি জমা দাও। আপনারা বলছেন, আবার লোকাল কংগ্রেসই যারা, আপনারা বলছেন যেমন পান্না মিত্তির, জগন্নাথ কোলে, তারপরে ইন্দুভূষণ বীজ, এইরকম 2-4জন নাম করা লোক, পাড়ার লিডার, একজন কাউন্সিলর, ইন্দুবীর ছিলেন কাউন্সিলর, এরা সকলে মিলে এসে, তারপরে শত ঘোষ, এরা সকলে মিলে এসে আমাকে ধরল। এদের কথাও এড়াতে পারলুম না। আমি বললাম, আচ্ছা চলো। গেলাম। যাবার পর সকলকে ইন্টারভিউ, কেউ একটা ভাঙা পিস্তল দিচ্ছে, কেউ একটা অকেজো রিভলভার দিচ্ছে, কেউ একটা গান দিচ্ছে, কেউ ছুরি দিচ্ছে 2খানা। তারপরে আমার ডাক হয়েছে, আমি গেলাম। আমি গিয়ে আমাকে ইন্টারপ্রেটার ছিল আপনার নির্মল ঘোষ, মেমারি ফেল করছে, প্রফেসর নির্মল ঘোষ। সে আমায় বললে যে, গোপাল, তোমার কাছে যা অস্ত্রপাতি আছে সব গান্ধীজিকে দাও। তখন আমি বললাম যে, যখন গ্রেটার ক্যালকাটা কিলটা হলো, তখন গান্ধীজি কোথায় ছিলেন? যে অস্ত্র দিয়ে মা বোনের ইজ্জত রক্ষা করেছি, মহল্লা রক্ষা করেছি, সে অস্ত্র আমি একটাও জমা দেবো না, এবং একটা যদি ছুঁচ দিয়েও কাউকে মেরে থাকি সেটাও জমা দেবো না।
So after the attempt on Suravadi, Gandhiji was living in that Beleghate area, and Suravadi was visiting him quite frequently. And Gandhiji came at that time and gave his call of surrendering arms to him and get certificates from him. So he also called me twice. I did not go. Then on the third time he again called me. Some of the local Congress leaders, so their names were there. So all those leaders, they came and requested me and said that Gandhiji has called you after all, you should better come and at least you deposit some of your arms. So I went there. And I saw that people were coming in and they were practically depositing and some weapons which are of no use. I mean, out of order, a pistol or gun or something like that. Then when he called me, Professor Nirmal Bose, Gandhiji's secretary, he was the interpreter, he said that, Gopal, why don't you surrender your arms to Gandhiji? And I told him that with the arms, with these arms, I saved the women of my area, I saved the people of my area. I will not surrender them to Gandhiji. Even if I have killed someone with a nail, I wouldn't surrender that also. So you surrendered nothing to Gandhi? আপনি গান্ধীজির সামনে কিছুই দিলেন না? না, কিচ্ছু দিইনি। তারপরে দিন 15 বাস ওখানকার ছেলেরা খেপে গেল। খেপে গিয়ে গান্ধী শিবির আক্রমণ করতে শুরু করলো। ওই রেল লাইন আছে, রেল লাইনের বড় বড় খোয়া, সেখানে আর গান্ধী শিবিরের প্রার্থনা বন্ধ হয়ে গেল, আর কেউ ঢুকতেও যেত না। After 15 days, the people of that locality, they got very angry because the killing was taking place, and they attacked the Gandhi Shibir and with the stones from the railway tracks. And the Prarthana Sabha in the Gandhiji's place, Gandhiji's Shibir, that stopped. People stopped visiting that place also. Oh, he also said at that time that I told Professor Nirmal Bose that when the Greater Calcutta killing was taking place, where was Gandhiji? Where was he? And I will not surrender my arms, even if I've killed someone with a nail, I will not surrender that. So you surrendered no weapons to Gandhi? আপনি গান্ধীজিকে কোনোই অস্ত্র না। তারপরে এই যে গান্ধী শিবির আক্রমণ শুরু হলো, ওখানে আর্মি, পুলিশ, জাট পুলিশ সব দিয়েছে, রক্ষা করতে পারেনি, বন্ধ করতে পারেনি। তারপরে আমাকে কল দিল, তখন আমি বললাম আমি এক সপ্তাহে যেতে পারি, কমিশনার অফ পুলিশ, মিনিস্টাররা সব থাকবে, আমি যাব। গান্ধী শিবির রক্ষা করার দায়িত্ব আমি তখন নেব। So after all these people attacked Gandhi Shibir, and there was whole lot of police contingent around, but they couldn't save that Shibir. Then I was called. Then I said that I will come and I'll save the Gandhi Shibir if the commissioner of police and the ministers, they also come. Then only I'll take charge of the Gandhi Shibir. তারপরে আমাকে নিয়ে গেল। আমি বললাম একটা শর্ত, সেইটা যদি আপনারা সাহস করে সেই শর্তটা রাখতে পারেন, আপনারা যদি এখান থেকে পুলিশ উইথড্র করে নেন, পুলিশ একদম উইথড্র হবে, পুলিশ থাকবে না, আর আর্মি থাকবে না, কেউ থাকবে না, আমার ছেলেরা গান্ধী শিবির পাহারা দেবে, উইথ আর্মস নিয়ে থাকবে তারা, এবং সেটা গান্ধীজিকে একটা লিখে দিতে হবে, তখন তারা বাধ্য হয়ে, গান্ধীজি ওই কথা লিখে দিয়েছিল, সে পেপার আমার হেভি লস, নন ভাইলেন্স লোক, সে আর্মস জমা নিচ্ছে, তারপরে আর্মস নিয়ে পাহারা দিতে বলছে পেপার। তখন মাথাটা অন্যদিকে ছিল, আমি গ্রাহ্য করিনি ডকুমেন্ট। হ্যাঁ,
হারিয়ে ফেল না হলে তো এরকম ডকুমেন্ট দেখাতাম। So I told them that you have to believe me, you have to withdraw all the police and the army force around the Gandhi Civil. Only my boys will guard the civil with arms. And that Gandhiji will have to write it down on a piece of paper. And Gandhiji did give me in writing. But it's a great loss that I have lost that that bit of paper. A preacher of non-violence, he agreed to someone guarding his civil with arms. Gandhi Civil means a camp. Civil is a camp. Yeah. But let me you've told me a lot of things and I'm grateful to you. Let me ask you one last question. একটা শেষ প্রশ্ন করছেন। The police officers say that when your boys were not defending Hindu areas, they were causing trouble. They were involved in criminal activities. They were a big trouble to the police for many, many years, and so were you. Is that right? এই ঘটনার সময় ছাড়াও যখন এই ধরনের কোনো ধরুন আক্রমণ প্রতি আক্রমণের ব্যাপার ছাড়াও আপনার দলের ছেলেদের তাদের অন্য কোনো ধরনের কাজের জন্য কি পুলিশের খাতাতে কখনো কোনো নামটাম উঠেছে? আছে কিছু। যখন ছেলেদের হাতে আর্মস তুলে দিয়েছিলাম, কেমন স্মল আর্মস রাখার খুব সুবিধে, ছেলেদের হাতে আর্মস তুলে দিয়েছি, যে যার রেখেছে ফেরত দেয়নি, এবং তারা ইলিগ্যাল কাজ, ডাকাতি, ছিনতাই এইসব শুরু করে দেয়। তখন আমি আমার গ্রুপকে উইথড্র করে বলি, যে যার তোমরা চলে যাও, তোমাদের খেটে খাওয়ার ব্যবস্থা করে দাও। 2-4 জনকে যাদের পেরেছি কাজ কারবার করে দিয়েছি, আর বাকি সব ছেড়ে দিয়েছি। Some of them got involved with some of the antisocial activities, like I gave them arms and it's very easy to carry small weapon with them, it's easy to hide. So after the incidents were over, some of them got involved with robbery and snatching and everything. So I told them, I withdrew my boys from that area, I disbanded my group and I told them that you better go back home and do your own work. I arranged sustenance for some of these people, I arranged some employment for some of them. And that was all. This I'm just asking us, I need it for just to have the question more than the answer. Are you the man that the police and many other people know as Gopal Bhatta? মানে পুলিশ এবং অন্যান্য অনেকে যারা আপনাকে গোপাল পাঠা বলে জানেন, আপনি কি তিনি? হ্যাঁ। You're Gopal Bhatta? হ্যাঁ। आपका नाम गोपाल बाटा है? हाँ। तो आपका नाम आपका पका গোপাল মুখার্জি। आपका पका नाम মানে কি নামে আপনাকে লোকে বেশি চিনতো সেইটা? ওই গোপাল পাঠা। গোপাল পাঠা। First of all, let me ask you to tell me, so I've got it on tape, your name and your age. My name is Ajit Bose. I have completed 70 years in 1st January 1997. And in 1946, at the time of Direct Action Day, you were in the CPI. I was about 19. You were in the CPI? CPI, United Communist Party, yes. The CPI supported Direct Action Day? No, it didn't support. The Communist Party never supported any riot. It indirectly supported, I should say, the demand for self-determination. It supported directly.
demand self-determination. Only there was confusion between demand for self-determination and the Muslim League's demand for Pakistan.